আসসালামু আলাইকুম। অ্যাকশন দিয়ে আমরা শুরু করেছি। সোশ্যাল গভীর গভীর শুক্রিয়া যে আমরা জীবিত আছি। গতকালকে একটা একজন লোককে দেখেছি, দেখে ওই মুহূর্তে সোশ্যার কাছে শুক্রিয়া আদায় করলাম। কামালগেট বাজার এক লোক, আমাদের বন্ধু মানুষ, জানতাম সে অসুস্থ। তো তারা জিজ্ঞেস করলাম যে দোস্ত কী খবরটা, কী অবস্থা? বাজারের দোকান, ডাকনাম মুন্সি, হাকিম নামে আমরা বলি। তো কী অবস্থা? সে বলল, রে ভাই আছি কোনো রকম। তাহলে অসুস্থ কী অবস্থা? বলে এটা তো পার্মানেন্ট সঙ্গী আমার। কীরকম? প্রতি সপ্তাহে তার ডায়ালিসিস করতে হয় একবার, মাস্ট, একদিনও দেরি করতে পারবে না। ৩,০০০ টাকা। দৈনিক ৪ থেকে ৬টা ডিম খেতে হবে। ৩০০ টাকার ওষুধ মাস্ট, সারা সুযোগ নাই। তাহলে সপ্তাহে যদি ৩,০০০ টাকা হয়, মাসে কত? ১২,০০০। ডেলি ৩০০ টাকা হলে সেখানে ১২,০০০, ২৪,০০০। ডিম আর সে গাড়ি ভাড়া যাওয়া, এটা সেটা কত? প্রায় ৩০,০০০ টাকার উপর তার পার ডে শুধু এটার জন্য খরচ। অলরেডি তার ২০ লক্ষ টাকা চলে গেছে। এবং গত ২ বছর সে প্রস্রাব করতে পারে না, কিডনির সমস্যা, প্রস্রাব থলি লাগানো। আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে স্রষ্টা কত মহান। আমরা এখনও সুস্থ সবল, উইদাউট কোনো সমস্যা ছাড়া, হ্যাঁ, কত সুন্দর চলতেছে আমরা। অথচ আমার পাশে একজন ভাই দাঁড়ায় আছে, তার অবস্থা কী? সেই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আমরা যে বেঁচে আছি, সুস্থ আছি, শুকরিয়া দেওয়া দরকার। কিন্তু আমরা এটা না করে কী করি? আমার বাবার কেন টাকা নাই? হ্যাঁ, শালার বাবা, আমারটা যদি না হয়, দুটা বাপ হইতো খুব ভালো হইতো। হ্যাঁ, মা, আমার মা সবসময় ব্যাকডেট। হ্যাঁ, আমাকে নিয়ে খালি বকা করে। ভাই বোন শুরু অলওয়েজ আমাদের সবার উপরে আমাদের একটা নেগেটিভ ধারণা। সবচেয়ে জঘন্য হচ্ছে যে এক দার্শনিক বলেছিলেন যে পৃথিবীর বেশিরভাগ মানুষ শত্রু মনে করে তার আপন লোকদেরকে। সে বসবাস করে, কিন্তু সে শত্রু মনে করে আগে আপন লোকদেরকে, ভাই বোন, মা বাবা। সে একটা বয়স হয়ে যাওয়ার পর মনে করে যে এই পরিবার লোকগুলো মনে আমাকে দেখতে পারে না। কেন? তার চাওয়া ফুলফিল করে না। পরিবারের চাইছে 500 টাকা, তাকে দিচ্ছে 100 টাকা। সেই জন্য তার পরিবার তার কাছে কি না, ভালো না। দেখবেন প্রায় সময় দেখবেন শুধু গসিপ। বন্ধুবান্ধব হলে তো কথাই নেই। বন্ধুবান্ধব টপিকসের মধ্যে 1 নম্বর টপিক থাকে কি? নারী সংক্রান্ত। 2 নম্বর টপিক থাকে কি? পরিবার সংক্রান্ত। তার পরিবার নিয়ে তার অনেক অভিযোগ। হ্যাঁ, কেউ কেউ ছেলে তো এরকম বলেও ফেলে যে আমি তোমার আপন ছেলে না, মনে হয় জন্য আমাকে তুমি এই কম দাও, ওকে বেশি দাও। মানে এরকম বহু ঘটনা এরকম হয়। তো আমাদের শিক্ষক বলেছে যে যেই সম্পর্ক ভাঙা যাবে না, ছেঁড়া যাবে না, ফেলা যাবে না, সেই সম্পর্কের মাঝখানে দেয়াল তুলে লাভ নেই। দেয়াল তুলে হয় কি? মমত্বটা কমে যায়। আপনাকে আপনার পরিবার একটু ভালোবাসে বুঝবেন কখন? আপনি মারা যাওয়ার পরে দেখবেন পরিবার কত কান্না করে, কত ভালোবাসে আপনাকে। সামনে হয় না কেন? আমরা ফিজিক্যাল যে জিনিসগুলো দেখি, ওগুলোতে আমাদের কী বলে এটাকে, ওগুলোতে আমাদের মায়া কম। প্রতিদিন দেখি, মাকে প্রতিদিন দেখেন, কয়দিন মাকে গিয়ে বার্তা দেন? আজকে করে মশার টাকা রেখে চলে এসছেন, রাত্রে গিয়ে দেখতে মা মারা গেছে। তখন আপনার চেয়ে আফসোস পৃথিবীতে আর কেউ করবে না। কেউ করবে? কেউ করবে না। কিন্তু কারণ আপনি নিজেকে অপরাধে মনে করতে শুরু করেন, আমি মনে মেরে ফেলছি তাকে, আমার কথার কারণে সে হার্ড হয়েছে। যাই হোক, তো পরিবার হচ্ছে একটা মানুষের জন্য সবচেয়ে বড় একটা আস্থার জায়গা। এবং শুকরগুজার হবেন, অলওয়েজ নিজেকে শুকরগুজার রাখবেন। শুকরগুজার ব্যক্তির কোনো কমতি হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো কমতি নেই, কোনো কমতি নেই। যেটুকু শুক্রিয়া। কিন্তু একজন কোটিপতি লোক দেখেন, তার কোনো ইয়ে নাই, কি নাই, স্বস্তি নেই। আরও চাই, আরও চাই, আরও চাই, আরও পেলে ভালো হয়, আরও পেলে ভালো হয়। পাওয়ার যে নেশা, এই নেশা আসলে কবর পর্যন্ত চলে যায় আর কি। কবর পর্যন্ত না গেলে সেই পাওয়ার নেশা শেষ হয় না। তা আমাদেরকে শুকরগুজার হতে হবে। আর আমরা যে কাজ করতে আসছি, টেকনিক্যাল কাজ করতে আসছি, এই কাজের শুকরগুজার ছাড়া কোনো বিকল্প নাই। আপনি শুকরগুজার হবেন না, অলওয়েজ ব্রেন হট হয়ে থাকবে, অলওয়েজ মেন্টালিভাবে আপনি উইকনেস হয়ে থাকবেন। আপনার মোবাইল ভালো হওয়ার চেয়ে নষ্ট হয় বেশি, কারণ এটা একটা ঠান্ডা মাথার কাজ। একটার এমন তুলতে যদি একটু জোরে টান দিবেন, ওটা ছিদ্র হয়ে যাবে। অপরাধে জোরে একটু গুঁতো দিবেন, ভিতরে নষ্ট হয়ে যাবে। এরকম তো নাকি? হ্যাঁ, মাইক্রোফোনের ছিদ্র, আচ্ছা মাইক্রোফোনের ভিতরে ছিদ্র আছে, মাইক্রোফোন আছে একটু দেখি তো, টুজের গুঁতো দিয়ে শেষ। তো ছিদ্র যাওয়ার গুঁতো করে মাইক্রোফোন নষ্ট হয়ে যাবে। কিসে আছে বলেন? এয়ার স্পিকার, আচ্ছা গুঁতো দিয়ে দেখি তো ভিতরে স্পিকার আছে কিনা, শেষ।
মানে এমন একটা সেন্সিটিভ ডিভাইস যার মধ্যে কোনো অবহেলা করার সুযোগই নাই। এর মধ্যে ঘর থেকে আসছেন বউর সাথে ঝগড়া করে, মার সাথে বউর সাথে ঝগড়া করে, আইটা বসছেন দোকানে, সকালবেলা কাস্টমার সাথে একটা নিয়ে এসছে, ভাই আমার এটা তো ডিসপ্লে লাগাইতে হবে। হ্যাঁ লাগানো যাবে 5,000 টাকা, ডিসপ্লে দাম 3,000, আপনি 500-1,000 টাকা লাভ নিলে পোষাইতো, আমি 2,000 টাকা দাম তাকে বেশি করে দিচ্ছেন। কেন মাথা গরম করলে করা চলে যাক। হ্যাঁ কাজারটা সকালবেলা আসছে রিসিভ করার জন্য, ভাই এই কাজটা করে দেন আমাকে 1 ঘন্টার ভিতরে। হ্যাঁ ভাই পারবো না, তুই 2 ঘন্টা পরে আসেন, ধীরে দেন নাহলে নিয়ে যান, ছেড়ে দিলেন। যে কাস্টমারকে ঝাড়িটা দিলেন সে কি আপনার দুয়ারে একবার আসবে? সে একবার আসবে না। আমরা সার্ভিস দেওয়ার সময়, কথা বলার সময় চিন্তা করতে হবে যে গ্রাহকটা যাচ্ছে সে যাতে পরবর্তী আমার দোকানে আসে, তাহলে ব্যবসা কাকে নিয়ে করবেন আপনি? এই জন্য মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। 1 নম্বর মাধ্যম সোর্সটার কাছে সুক্রিয়া আদায় করা, 2 নম্বর হচ্ছে পরিবারের সাথে সুসম্পর্ক বিল করা, 3 নম্বর হচ্ছে নিজেকে অলওয়েজ শুকরগুজার রাখা, অলওয়েজ শুকরগুজার। যে অবস্থা থাকবেন না কেন মনে রাখবেন, পৃথিবীতে আপনি যদি ভালো থাকেন তাহলে 600 কোটি মানুষের চেয়ে আপনি বেশি ভালো আছেন। আজকে আমরা দিন শুরু করেছি না, বহু লোক দিন শুরু করেনি আজকে, বহু লোক যারা আর দিন শুরু করতে পারবে না তারা পরবার চলে গেছে। আজকে আপনি এখানে বসে আছেন, মেডিকেল গিয়ে দেখেন লক্ষ লোক মেডিকেলে বসে আছে, কারো কিডনি নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো ডায়াবেটিস, কারো ক্যান্সার, এটা সেটা আছে না। আমরা সে জায়গায় কোথায়? আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আসলে। কাজেই এখন যেই মেডিকেল প্রসেস কি, আপনি একটা মেডিকেল ঢুকলেই কোনো একটা রোগ নিয়ে ঢুকেন, 15,000 টাকা দিয়ে আপনাকে বেরোতে হবে। 50 নিচে বিল আসবেন আর কি, কয় টাকা সেভিং আদৌ আছে আপনাদের? এই 50,000 টাকা সেভ করার জন্য কী করতে হবে? শুকরগুজার হতে হবে। আপনি বলবেন যে 50,000 টাকা শুকরগুজার সাথে প্রবলেম কী? সম্পর্কটা কোথায়? যে সমস্ত লোকগুলো শুকরগুজার হয় তারা শারীরিক সমস্যা ভুগে কম। আপনার যে বডির যে ইমিউন সিস্টেম, আপনি যখন শুকরগুজার হবেন বডির প্রতিটা স্কিল, প্রতিটা পয়েন্ট রিল্যাক্সেশন পাবে। আর যখন টেনশন করবেন অতিরিক্ত, তখন প্রতিটা বডির স্কিল কী হবে? হার্ড হয়ে থাকবে। কেমন এক্সাম্পল, রাস্তা দিয়ে যাচ্ছেন, আবার শখ হয়েছে রাস্তার যে একটা পথচারী আছে তার একটা থাপ্পড় দিব, দিলেন শখ একটা থাপ্পড়, কী অবস্থা হবে এরপরে আপনার? থাপ্পড় দেওয়ার ঠিক 5 মিনিট পরে খবর পাইছেন যে থানার এসআই সে কোথাও বেড়াতে যাচ্ছে, ওই পথে আমি তাকে থাপ্পড় দিচ্ছেন, কী অবস্থাটা হবে তখন বলেন? থাপ্পড় দিচ্ছে তাকে, সে একটা আওয়ামী লীগের মিডিয়া কোর্টের নেতা, কী অবস্থা হবে? আপনার জীবন ওখানে টকবকে নড়াবার শুরু হয়ে গেছে, কী অবস্থা? আর যে আপনার মতো কেউ হয় তা তো নগদ ওখানে কথা পরে আগে উল্টা রিপিট চলবে অ্যাকশন। হ্যাঁ, জীবন নষ্ট হতে সময় লাগে না, কিন্তু জাস্ট মুহূর্তে যথেষ্ট। একটা মুহূর্ত আপনাকে জীবনের পুরো লাইফ তছনছ করে দেবে। আমাদের মোবাইল জগতে এক লোক, তার একটা পা অ্যাক্সিডেন্ট করেছে, বাড়ি যাচ্ছে ফেনী বাড়ি, সিএনজিতে অ্যাক্সিডেন্ট করছে। সে অ্যাক্সিডেন্ট আসছে প্রায় তার 3 বছর, ওই পা তার কেটে ফেলতে হয়েছে, সে এখন পঙ্গু হাসপাতালে। যে ছেলে বৃহস্পতিবার এখান থেকে ভালোভাবে বাড়িতে গেল, সেই ছেলের পায়ে চলে গেল। কী অবস্থা তার জীবনের? আমরা কোথায় আছি? তো অনেক কথা বলে ফেললাম, কারণ এগুলো আমাদের জীবনের একটা পার্ট। কেন পার্ট? আমরা অলওয়েজ চিন্তা করি অপোজিট প্রাণটা কে আছে, অপোজিটলি ভাবি, আহা ও এত সুন্দর চলাফেরা করে, ও আইফোন কী বলে X Max ইউজ করে, ও নামার সময় 2 লাখ টাকার বাইক থেকে নামে, বাড়ির ডেকোরেশন এত সুন্দর। এই আফসোস করতে 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 আমাদের কখন যে সময় চলে গেছে 13 বার নাই। তো হিন্দি একটা গান আছে যে জিন্দগি কি তালাশ মে হাম মত কে কিতনে পাস আ গয়ে। তো জীবনের আনন্দ উচ্ছ্বাস খুঁজতে খুঁজতে মৃত্যুর কাছে চলে আসছে। জব সোচা তব ঘাবড়া গয়ে, আ গয়ে হাম কাহা আ গয়ে। যখন ভাবছি তখন অবাক হয়ে যাচ্ছি, কী করলাম, আমি কোথায় চলে আসছি? আমি এখন জীবন শেষ প্রান্তে চলে আসছি, এখন আর কিছু করার নাই। কারণ এখন সে বিশাল ব্রিজের উপর দাঁড়ায় আছে, অপোজিটে পুলিশ তাকে খুঁজতেছে, এদিকে নদীর নিচে পুলিশ তাকে নিলে সেখানে আজীবন জেল হবে, এখানে আপনি পড়লেও সে মারা যাবে। তখন ভেবে আর কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। তো জীবনকে গড়ার সময় হচ্ছে এখন আমাদের। এই যে আমাদের পরিপূর্ণ বয়স, এই বয়স হচ্ছে জীবনকে গেইন করার বয়স, যুদ্ধে যাওয়ার বয়স। এবং আমরা এখান থেকে আমাদের 48 বছর বয়সের লোক, 47তম বয়সের লোক, আরও অনেক আছে যারা স্বাবলম্বী হয়েছে, নিজের জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছে,
সেখানে আমাদের প্রত্যেকের এজ কত এখানে? কারো এজ তোমার 30-এর উপর নাই এখানে, আছে কারো 30-এর উপর বয়স? হ্যাঁ, আপনাদের এখন 3 পুরুষের বয়স, যৌবন বয়স হচ্ছে 3 পুরুষের বয়স। যৌবন বয়সে 10 বছর যে কাজগুলো করতে পারবে, নাবালক এবং বৃদ্ধ অবস্থা সেটা সে 10 বছর করতে 20 বছর করতে পারবে না, যেটা 10 বছর করা পসিবল। কী করছি আমরা আদৌ কাজ করছি? আমার তো মনে হয় না, কারণ গত 3 দিন শুক্র অফ দিয়ে গেল, আমার মনে হয় না বাসা বসে তেমন একটা প্র্যাকটিস করছি কেউ হ্যাঁ, কে করছি বাসা বসে প্র্যাকটিস? কে বাকিরা হাত উঠে নাই, শেষ। আর যারা হাত তুলছে তারাও একটু করছে। তো জীবনকে সুন্দর করার জন্য ত্যাগ করেন নাই, ত্যাগ করতে হবে। আমি মোবাইলে কাজ শিখতে গিয়ে এমনও দিন গেছে একবেলা খাইও নাই, খাওয়ার টাকাও ছিল না, সেই জীবনকে ত্যাগ করেছি। আমি যখন প্রথম দোকান করি অনেক ধার কষ্ট লোড করে 5,000 টাকা ব্যবস্থা করছি। আমার দোকান ফার্স্ট দোকান ছিল খামারগেট বাজারের ওখানে, আমার ফ্রেন্ডের জায়গা ছিল, অনেক সিস্টেম করে তাকে পড়াইছি, ওই 5,000 টাকা দিয়ে ওকে দোকানটা নিয়েছি। তারপর মাল্টিপারপাস থেকে লোন নিয়েছি, নিয়ে কিছু মালপত্র তুলছি। দেন ওইটা করার 3 মাস পর একটা কম্পিউটার কিনছি, Pentium 3। এটা সেট আপ করতে এসে দাঁড়াইছি আমাকে ঘন্টার পর ঘন্টা। Pentium 3 লড়ে তো লড়ে, সরে তো সরে, আহা। সেখান থেকে আবার আগামী আরও 6 মাসের মধ্যে Pentium 4 কিনছি। এবার দোকান ঢোকার সময় প্যাটকে চাপায় ঢোকা লাগতো, বহু চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জকে গ্রহণ করেছি, অ্যাপ্রিসিয়েট করেছি, সো আজকে এখানে বসে আছি। তো জীবনকে চ্যালেঞ্জ গ্রহণ করার সময় আছে। এখন আপনি দৈহিক পরিশ্রম করেও আপনি একটা গেইন করতে পারবেন। একটা বয়স যখন পাটা চলে যাবে তখন যুদ্ধ করবে দৌড়ানোর জন্য, কিন্তু আপনি দৌড়াতে পারবেন না। নির্দিষ্ট সময় আছে, স্রষ্টা আপনাকে নির্দিষ্ট সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আপনাকে জীবনটাকে যাপনের জন্য তৈরি করতে হবে। আর নাহলে যে ওইটা উদাহরণ দেখালাম, হ্যাঁ, ঘাবড়া গায়ে হাম কাহা গায়ে, তখন আফসোস করবেন যে হারে। কাউকে দোষ দিতে পারবেন না, কেউ আপনার দোষ ভাগিদার নেবে না। বাপ মা মিথ্যে কথা, ভাই বোন মিথ্যে কথা, কেউই আপনার দোষ ভাগিদার নেবে না, কারণ আপনি আদায় করতে পারেন নাই। আমাদের শরীর দেখেন আদায় করছে সে, ঢাকা থেকে জেদ ধরে চলে আসছে এখানে, আমি যাব। এবং ওর প্রচেষ্টার কারণে ওর ফ্যামিলি অনেক বাধা ছিল, তুই করিস না, অনলাইনে চলে আয়, না আমি এটাই করবো। এই যে মানে এটাকে একঘেয়েই প্রচেষ্টা বলে। আমার যদি আমার উপর কনফিডেন্সটা থাকে, আমি একঘেয়ে জিতে নিতে পারবো, কোনো সমস্যা নেই। কনফিডেন্সটা আমার উপর আছে, জীবনটা আমি যাপন করবো, আমি ত্যাগ করবো, আমি নিজেকে তৈরি করবো। কেউ যদি বলে যে না তুই আমার সাথে একঘেয়ে জিত করে, হওয়া যাবে না এটা, কারণ আপনি আপনার মনের মর্জির বাইরে কাজ করতে পারবেন না। সো আমাদের হাতে এখনও সময় আছে, আমরা যতটুকু পারি দিনের অধিকাংশ সময় প্র্যাকটিস করে পার করবো। আমরা কারোর সাথে গসিপ করা, আড্ডা দেওয়া, এগুলোতে বিরত থাকবো আমরা। ওয়েল, এতক্ষণ কথা বলবো এই কারণেই যে মাথা ঠান্ডা থাকা গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা ছিলাম কোথায়? PA এবং RFA, তাই তো? যেহেতু মোটিভেশন ক্লাস হয়ে গেছে এখানে, সবাই ভালো থাকবেন। আমরা আমাদের ট্রেনিং চলছে, পরবর্তী আমরা কার্যক্রম নিয়ে আবার শুরু করছি। যেহেতু অনেকগুলো মোটিভেশন বিষয় এখানে ছিল, সেই জন্য আমরা এই ভিডিওটা ক্লাসে যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে আমরা ক্লাসে যাব। সবাইকে শুভকামনা জানাচ্ছি। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে অনন্যতা আপনার মধ্যে স্রষ্টা নিজস্ব বিল দিয়েছেন, নিজের জীবনটাকে যাপন করার জন্য, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, মহিমান্বিত করার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। সাফল্য এমন একটা সূত্র যেটা একদিনে করা সম্ভব নয়, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রতিনিয়ত কাজ করতে হবে, এবং একটা সময় দেখা যাবে আপনার সাফল্যের একদম সবগুলো অর্জনই আপনার হয়ে গিয়েছে। তো নিজেকে সাফল্যে মণ্ডিত করার জন্য পরিশ্রম করতে হবে, মেধা খরচ করতে হবে, সর্বসুযোগ ব্যয় করতে হবে, তাহলে গিয়ে আপনি হবেন সাফল্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।